দায়িত্ব নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকে ফেডারেল এমপ্লয়ীদের লে অফ, ইউক্রেনের সাথে চুক্তি, তাইওয়ান ইস্যু, মেক্সিকো ও কানাডার উপর শুল্ক আরোপ, $5 মিলিয়ন গোল্ড কার্ডের মাধ্যমে নাগরিকত্ব সহ বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে। তবে সবার দৃষ্টি কেড়েছে নির্বাচিত কোনো সদস্য না হয়েও ক্যাবিনেট বৈঠকে ইলন মাস্কের উপস্থিতি। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজ নিয়ে বিস্তারিত বিবরণ দিয়েছেন ইলন। সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন, অল্প কিছু মতপার্থক্য থাকলেও বেশিরভাগ ক্যাবিনেট সদস্যরা ইলন মাস্ককে সম্মান জানিয়েছেন। তারা শুধু আনন্দিত নন, ইলনের উপস্থিতি তাদের রোমাঞ্চিত করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন, এখন পর্যন্ত তার প্রশাসনের স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং ইলন মাস্কের কাজে তিনি বেজায় খুশি। একই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবার খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতে ওয়াশিংটনে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার আগে অবশ্য বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুটো বৈঠকেই সর্বোচ্চ গুরুত্ব পাবে ইউক্রেন ইস্যু। তবে ইউরোপের জন্য দুঃসংবাদ হলো, প্রথম ক্যাবিনেটে প্রেসিডেন্ট বলেছেন শিগগিরই ইউরোপের উপর 25% শুল্ক আরোপ করতে যাচ্ছেন তিনি। আর মেক্সিকো ও কানাডার উপর শুল্ক আরোপ শুরু হবে 2 এপ্রিল। এদিকে ইমিগ্রেশন নিয়ে আরো কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে পাওয়া তথ্য বলছে, আমেরিকায় আনডকুমেন্টেড হিসেবে যারা বসবাস করছেন তাদের এখন থেকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। 14 বছরের বেশি বয়সের সবাইকে এই রেজিস্ট্রেশনের আওতায় আসতে হবে, অন্যথায় জেল, জরিমানা অথবা উভয় দণ্ড দেয়া হবে। শিগগিরই ইউএসসিআইএস এর ওয়েবসাইটে একটি অনলাইন ফর্ম ছাড়া হবে। অ্যাকাউন্ট খুলে সেটা পূরণ করতে হবে আনডকুমেন্টেডদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার 1940 সালের এলিয়েন রেজিস্ট্রেশন অ্যাক্ট এবং 1952 সালের ন্যাশনালিটি অ্যাক্টের উপর ভিত্তি করে এই রেজিস্ট্রেশন করার কথা বলছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। কিন্তু পুরো বিষয়টি অবৈধ অভিবাসীদের ম্যাস ডিপোর্টেশনের অংশ বলে মনে করছেন অনেকেই। এই নিয়ে বিশ্লেষণ শুনবো। পাশাপাশি বাংলাদেশের প্রসঙ্গে আলোচনায় থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন একটি ছাত্র সংগঠন গঠন হয়েছে। নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই দলের ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক গোলযোগ হয়েছে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে আশার কথা এসেছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। আগের দিন সেনাপ্রধান নির্বাচন দিয়ে কথা বলার পর এবার নির্বাচনের সময়সীমা স্পষ্ট করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার যারা ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এইসব কথা বলেন। এসব বিষয় নিয়ে আলোচনা করব TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর এবং শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কিছু বিষয়ের সূচনা করেছি, দর্শকদের অবগত করেছি কোন কোন বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, আপনার কাছে জানতে চাই, সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর গতবার তিনি বেশ দেরিতে প্রথম ক্যাবিনেট বৈঠক করেছেন, কিন্তু এবার যেহেতু অলমোস্ট তার পুরো ক্যাবিনেটটাই সেনেটের অনুমোদন পেয়েছে, অলমোস্ট বলছি আমরা, তাই তিনি 36 দিনের মাথায় দায়িত্ব নেয়ার তিনি এই বৈঠকটা করলেন। এবং এই বৈঠকে যেটি নজিরবিহীনভাবে ইলন মাস্ক যোগ দিয়েছেন। যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন সবাই খুশি, অল্প কিছু আপত্তি ছিল, ইলন মাস্ক তার পরিকল্পনাগুলো বলছেন, কিন্তু আসলে ইলন মাস্কের অবস্থান নিয়ে বারবার তার পরিচয় নিয়ে সংশয় জাগছে। বলা হচ্ছে তিনি প্রেসিডেন্টের টপ অ্যাডভাইজার, আবার বলা হচ্ছে তিনি ডোজের দায়িত্বে ছিলেন, এখন বলা হচ্ছে ডোজের দায়িত্বে তিনি নন, অ্যাক্টিং অন্য আরেকজন কাজ করছেন। এবং এই বৈঠক শেষে চিফ অফ স্টাফ সুশি উইলস তিনি বলছেন যে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা নাট বল্টুর মতো। আমরা জানি যে নাট বল্টু একটা না হলে কিন্তু আরেকটা অকার্যকর হয়ে পড়ে, এমন একটা অবস্থায় তিনি করছেন। এবং এনার্জি সেক্রেটারি খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইলন মাস্কের যে পরিকল্পনাগুলো তিনি দিয়েছেন। সবকিছু মিলে ইলন মাস্ককে নিয়ে বারবার আলোচনায় আসতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। আমরা দেখেছি টাইম ম্যাগাজিন প্রচ্ছদ প্রতিবেদন করেছিল যে ওভাল অফিসে প্রেসিডেন্টের আসনের পিছনে বসে আছেন ইলন মাস্ক, এবং ডেমোক্রেটরা এর আগে অনেক টুইট করেছে যে প্রেসিডেন্ট ইলন মাস্ক এভাবে করে দিয়ে। ইলন মাস্ক অনেক প্রভাব রাখছেন, নিঃসন্দেহে তিনি মেধাবী, তিনি বিত্তশালী, তিনি প্রভাবশালী, তার নানা গুণ রয়েছে। আমেরিকার জন্য ইলন মাস্কের এই অবস্থান গণতান্ত্রিক প্রক্রিয়াকে
তিনি নির্বাচিত হয়ে আসতে পারতেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য কোনো হুমকি বলে আপনি মনে করছেন কিনা? ধন্যবাদ সামরিওয়াল। শুভেচ্ছা কো-প্যানেলিস্ট শেখ আল মামুন এবং দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আসলে দেখুন, আজকের যে প্রথম ক্যাবিনেট যে বৈঠকটা হলো প্রেসিডেন্ট ট্রাম্পের, এটা আমরা জানি এবং আমরা আগের থেকেই এটা অ্যান্টিসিপেট করেছি, ইজ গোইং টু বি অ্যাটিপিক্যাল. He doesn't go by all those, the traditional way of conducting things, press briefing, So this is not surprising to me. সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে, হ্যাঁ, আপনি এটা বলেছেন যে আসলে দেখুন যে সেনেট কিন্তু অলরেডি অনুমোদন দিয়েছেন এই ক্যাবিনেটকে। ওয়েল, সেনেট আসলে দেখুন যে তাদেরই মেজরিটি, আর সবচেয়ে বড় কথা ডেমোক্রেটিক পার্টি হোয়াট এভার দে ডু, অ্যাটলিস্ট এখনো কিন্তু বাইপার্টিজান বলেন বা দেশের স্বার্থটা দেখেন, যে এগুলা নিয়ে আসলে তো আপনি যতই দীর্ঘসূত্রিতা করবেন, এগুলাকে যতই আপনি বিলম্ব করবেন, ততই কিন্তু দেশের জন্য আসলে ভালো না। সো এবং আফটার ইলেকশন এখন অনেকেই বলছে যে ডেমোক্রেটিক পার্টি তো আসলে কিছুই বলছে না। ডেমোক্রেটিক পার্টি ইজ টেকিং টাইম, এবং ডেমোক্রেটিক পার্টি is, as I said, that they believe in government functioning. So that's most welcome. কিন্তু এখন দেখুন এখানে যে বক্তব্যগুলো রেখেছেন, এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে Elon Musk. He's not an elected official, but the way actually he's performing is more than the right after president, or sometimes people question that maybe he's more than president. তো আপনি বলেছেন যে আসলে দুজনেই বিজনেসম্যান, কথা হচ্ছে দুইজনেরই কিন্তু একই ধরনের কিন্তু একটা পার্সোনালিটি আছে। বিশেষ করে অনেকেই বলছে দেয়ার আর টু বেবিস ইন দ্য হোয়াইট হাউস, অনেকে এইসব কথা বলছেন আর কি, কারণ এগুলো কিন্তু আসলে লাস্ট করে না, এবং আমার মনে হচ্ছে যেগুলো করছে। তো ক্যাবিনেট আজকে যে কতগুলো কথা বললো, আমার কাছে অবাক লাগলো, যে বলে ফেললো যে এনিবডি স্টিল হ্যাভ রিজার্ভেশন or don't like the Elon, they will be thrown out. These are really not the presidential rhetoric. এবং সে আরো অনেকগুলো বলছেন যে এগ্রিকালচার সেক্রেটারিকে বলেছেন যে এগের দাম বা নিত্য নৈমিত্তিক জিনিসের দাম, সেগুলোর কথা বলেছেন সে। এবং আরো বলেছেন যে আপনার ইউক্রেনের, হ্যাঁ, জেলেনস্কি ইজ কামিং হিয়ার অন ফ্রাইডে। আমরা জানি না কি ডিল করেছেন, কিন্তু একটা জিনিস মনে হয় সেটা বলছে যে যেটা আগেও যে জো বাইডেনের সময় করে নাই, যে এখানে আমেরিকার ইন্টারেস্ট কিন্তু তারা দেখে। আমেরিকা যে আপনি অস্ত্র দিচ্ছে বা অন্যান্য যে সরঞ্জাম দিচ্ছে বা অন্যান্য রিকোয়ার্ড যে উইপন গুলা দিচ্ছে ইউক্রেনকে, এগুলো কিন্তু ফ্রি দিচ্ছে না, কিন্তু সবগুলো কিন্তু আপনার ট্রিটির মাধ্যমে দিচ্ছে, এবং এগুলো কিন্তু টাকা পয়সা ছাড়া কিন্তু এদেশ কিছুই দেয় না। তো এখন যেটা বলছে যে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছে যে এখন তারা ওখানে মিনারেল, আমরা জানি যে ইউনাইটেড স্টেটস ইজ গোয়িং টু গো ফর এন এগ্রিমেন্ট, ওইটাই বোধহয় ফ্রাইডে যেটা বলছে। এবং সে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এই মিনারেলে এক্সপ্লোর করার জন্য যে আমেরিকান যারা কাজ করবে, যে এমন কারো কোনো সাহস নাই, দে আর গোয়িং টু dismantle, they are going to do some kind of odd things with Americans. এটা কিন্তু স্ট্রেট বলে দিচ্ছে। এবং ন্যাটো সম্পর্কে সে বলেছেন যে ন্যাটো আসলে, সে বরাবরই বলে আসছে, ন্যাটোকে এখন আজকে বোধহয় যেটা বললো যে ন্যাটোকে আসলে তৈরি করা হয়েছে জাস্ট টু মেক দ্য ইউনাইটেড স্টেটসকে এক্সপ্লয়েট করার জন্য। এগুলো কিন্তু আসলে সুদূর প্রসারে কিন্তু ইম্প্যাক্ট যথেষ্ট আছে। এবং কানাডা মেক্সিকো সম্পর্কে যেটা বললো, বিশেষ করে কানাডা সম্পর্কে যেটা বললো যে কানাডা ইজ নাথিং উইদাউট ইউনাইটেড স্টেটস, দে আর সো মাচ ডিপেন্ডেন্ট অন ইউনাইটেড স্টেটস, দেয়ার ইকোনমি এন্ড এভরিথিং। আসলে দেখুন এগুলো যদি আপনি আন্তর্জাতিকভাবে চিন্তা করেন বা জাতিসংঘের যদি রুলস নিয়ে চিন্তা করেন, দিস আর ভেরি আনপ্রফেশনাল। এবং সে বললো যে কানাডা শুড বি দ্য ফার্স্ট স্টেট অফ ইউনাইটেড স্টেটস। দিস ইজ again rhetoric matters, particularly at this level. সে এগুলো একটা পর একটা কিন্তু বলে যাচ্ছে। সো জেলেনস্কি ট্রিপে আসলে যেটা তারা আশা করছে যে মিনারেল চুক্তিটা হবে, এবং হি মেড দ্য ভেরি ডেরোগেটিভ কমেন্ট অ্যাবাউট জেলেনস্কি, তাকে ডিক্টেটর বলা হয়েছে, হি ইজ নট ম্যানেজিং ওয়েল, হি ইজ দ্য ওয়ান হু স্টার্টেড দ্য ওয়ার and all those things. On the contrary, they invited him to come here. He is coming here, he has no other choice. At this point, actually, Zelensky have no other choice. So he's coming because they know if they go for this agreement, at least Russia is not going to meddling with the United States. এবং আমরা জানি যে President Trump is all the time saying that Putin is my friend. Well, North Korea সেও তার ফ্রেন্ড, এবং সে বলছে যে আমরা এটা রাশিয়াকেও আমরা
প্রোটেক্ট করবো তার ইন্টারেস্ট এবং যুদ্ধ এটা বন্ধ হবে। So all these things actually he said, in this first cabinet meeting, এবং সে অনেকের পয়েন্ট আউট করেছেন, অনেকগুলো কথা বলেছেন, ইবোলার ব্যাপারে বলেছেন, যে হেলথ সেক্রেটারি। সো এগুলো কিন্তু খুব অ্যাটিপিক্যাল ভাবে করেছেন, যেটাকে ক্যাবিনেট ইয়াতে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে ইলন মাস্কের যে এটা আসলে তার রুলটা কোথায়। ইলন মাস্ক এবং saying the things like, তারা বলেছেন যে তারা they are going to $2 trillion equivalent, they are going to save, এবং they are going to fire people, government efficiency. Everyone actually like government efficiency. Nobody like to see that government official, federal government official, doing a lousy job. And he has given, Elon Musk already given them ultimatum, within a week give me 5 important things that you have done over the week, so he is in total support of Elon Musk at this point. But as I said, that both are businessmen. We do not know how long is that going to last, because usually from our past experiences for this kind of, this kind of mutual kind of, the treaty or agreement between two people, it did not last that long, because these are not based on the research, fact, and the logical, the thing. So I don't know actually how long is that going to do. So this, you can do all these things, whatever actually they actually discussed in the cabinet, but there is a due process. That's what is the unconventional thing they are doing. The conventional way they are not doing the things. And also the way actually Elon Musk speak in front of, particularly this kind of business. Again, to me, I think that question me about the professionalism, civility that we require. But government efficiency, we all want government efficiency, but this is maybe not the way. There are ways you can actually exactly do the same thing, but this really question about all kinds of, the ethics, professionalism. He's not actually the one who is the chief of the DOGS, Department of Government Efficiency. I think they mentioned someone's name that in charge or interim or something they mentioned. I can't remember the name of the lady. So the rule is in question. But President said that if anyone don't like Elon Musk or have reservation about, it will be thrown out. So that's kind of strong word. So he has the total support from President Trump. I mean Elon Musk. But they are. আমি যদি একটু আপনার সাথে বিষয়টা মিলিয়ে নিই, সেটা হলো যে আসলে ইলন মাস্ক নিঃসন্দেহে একজন সাকসেসফুল মানুষ। তিনি এমনি বিশ্বের সবচেয়ে বড় ধনী কিংবা সেরা ধনী হননি। তিনি, তার মেধা আছে, তার যোগ্যতা আছে, তার আইডিয়া আছে, এবং সেগুলোকে কাজে লাগিয়ে তিনি যদি আমেরিকাকে, যেটি ডোনাল্ড ট্রাম্প বলছিলেন মেক আমেরিকা গ্রেট এগেন, সেই পথে যদি তিনি নিয়ে যেতে পারেন, তিনি যদি অপচয় কমাতে পারেন, তিনি যদি অপ্রয়োজনীয় মানুষদেরকে বাদ দিতে পারেন এবং এফিসিয়েন্সি বাড়াতে পারেন, তাহলে তার পরামর্শ নিতে তো কোনো আপত্তি নেই। আপনি আপত্তি করছেন যে ওয়েতে নেওয়া হচ্ছে, ক্যাবিনেটে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাই কি? আরেকটু যেটা বোধহয় অনেকে প্রশ্ন তুলছে, ইলন মাস্কের যে আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তুলছে, ইজ actually from South Africa to Canada to America. So at this level, people are also thinking about, questioning about the conflict of interest. But President said that, he's going to look at it because his platform, news portal, and also his other venture, the business venture, because they're going to, in the name of government efficiency, usually business people, they try to take advantage of and to also look at their own interest. So that conflict of interest thing is also very much, I think, in question here. But the way actually we are proceeding, that's what I think everyone is questioning about. সবচেয়ে বড় প্রশ্নটি সম্ভবত এটি হওয়া উচিত যে ইলন মাস্কের জবাবদিহিতা আসলে কার কাছে? যখনই কেউ পলিসি মেকিং এ কাজ করেন, জনগণের কাছে জবাবদিহিতা থাকার একটা বিষয় থাকে, এবং জনগণ তাদের পছন্দ অনুযায়ী নির্বাচিত করেন। তারা 2 বছর পর যদি কংগ্রেসে হয়, 6 বছর পর সেনেটে হলে তারা জবাবদিহিতা করতে আসেন জনগণের কাছে। কিন্তু ইলন মাস্ক জবাবদিহিতা কার কাছে করবেন, সেটি হয়তো বড় একটা প্রশ্ন হতে পারে। শেখ আল মামুন, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো ফার্স্ট ক্যাবিনেট, প্রথম ক্যাবিনেটে তো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই বিষয়গুলো
এর মধ্যে আমরা দেখেছি যে গোল্ড কার্ড $5 মিলিয়ন বিনিময়ে গোল্ড কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে। তাইওয়ান ইস্যুতেও প্রেসিডেন্ট কথা বলেছেন যে তিনি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চান না। মেক্সিকো কানাডার উপর শুল্ক আরোপের কথা বলা হচ্ছে। সবকিছু মিলে এই প্রথম মন্ত্রিসভার বৈঠকটি কতটা ফলপ্রসূ হলো বলে আপনি মনে করছেন? Well, thank you. Well, he did his প্রথম এই মিটিংটা লাস্ট টাইমের থেকে সে আগেই করছেন। That's one good thing is he's ready. He's showing that, you know what, my cabinet is ready. My government is working seriously for the American people. This is what he showed. But one unfortunate is যেটা বলতেছিলেন ডক্টর মাতবার সাহেব যেটা বলতেছিলেন যে ইলন মাস্ক ইজ নট এ সেক্রেটারি, বাট হি ইজ তাকে সবচেয়ে বেশি পরিমাণ সময় দেওয়া হয়েছে এবং সবার শুরুতে কথা বলতে দেওয়া হচ্ছে, সবার শুরুতে, রাইট। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে অনেক বেশি কথা বলছে। সো এটা একটা ক্যাবিনেট মিটিং। সো ক্যাবিনেটের বিভিন্ন পার্সন সেখানে কথা বলবে। সেখানে ফরেন সেক্রেটারি আছে, সেখানকার ট্রেজারি সেক্রেটারি আছে, ইকোনমিক অ্যাডভাইজার আছে। সো অল দোজ পিপল ইজ টু টক অ্যাবাউট দেশের নেক্সট প্ল্যানটা কি। সেখানে বাদ দিয়ে ইলন মাস্ককে প্রথমে কথা বলতে দেওয়া হয়েছে। বাট ওয়েল, এখন আপনি যদি ডেপ নিয়ে কথা বলতে হয় যে ইলন মাস্কের কাজটা কি, এফিসিয়েন্সিটা কি, আমরা জানি যে লাস্ট after the Clinton, like, you know, go back to 1996, last 30 plus years, America is like borrowing every 4 years. I mean, is keep borrowing like $2 trillion. Every president come is borrowing 2, 4, 5. The Trump borrowed almost $7 trillion last time. So frankly, America GDP is almost $27-28 trillion. আর আমেরিকার ডেপ্ট হচ্ছে এই মুহূর্তে অলমোস্ট $33 trillion, $36 trillion. সো ইটস আনসাস্টেনেবল। এভরিবডি জানে এটা, কিন্তু এটা যারা ইকোনমিস্ট তারা জানে, অনেক পলিটিশিয়ান এটা জানে, কিন্তু একটা জানার পরেও কিন্তু তারা দে ডু নট টেক ড্রাস্টিক অ্যাকশন। তার কারণ আপনি একটু যেটা বলতেছিলেন যে হ্যাঁ জবাবদিহিতা করতে হবে। সো পলিটিশিয়ানরা দে বিকেম ইলেক্টেড, তখন তারা যদি সিভিয়ার কাট করে, ফর এক্সাম্পল মেডিকেড, মেডিকেয়ার এবং ডিফেন্সে, তারা কিন্তু নেক্সট টাইম সেসব সিনেটর এবং কংগ্রেস পারসন তারা কিন্তু ইলেক্টেড হওয়ার জন্য তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে পড়বে। সো ইলন মাস্ক যেটা করতেছে, ইউ নো হোয়াট, হি ইজ নট হ্যাজ টু গো টু দ্য পাবলিক। সো ট্রাম্পকেও বলতে হচ্ছে না যে, ইউ নো হোয়াট, কোনো কংগ্রেস পারসন বা কোনো সিনেটরকেও জবাবদিহি করতে হচ্ছে না যে এখানে যদি ডিফেন্স কাট করে তখন কেন্টাকিতে তাদের যেসব ডিফেন্স কন্ট্রাক্টর আছে, ডিফেন্স এস্টাবলিশমেন্ট আছে, সেখান থেকে তাদের জব লুজ করবে। সো এটার থেকে কিন্তু বাইরে চলে আসছে। দিস ইজ এ ট্যাক্ট যেটা ট্রাম্প এবং ইলন মাস্ক ইউজ করতেছে। তোমাদের কাউকে রেসপন্সিবিলিটি নিতে হবে না, আমি আউটসাইড পারসন, আই উইল টেক রেসপন্সিবিলিটি, আই উইল কাট। কিন্তু দ্য প্রসেস অফ কাটিং ইজ নট ethical. You could cut gradually. You could set the goal. You know what? In 3 months, 6 months, 1 year, we're going to gradually cut it. We're going to gradually not hire that many peoples. But if you suddenly cut so many people, 10,000, 20,000, 50,000 people, these people are bread earner for the family and they contribute to the community. এবং তাদের উপরে কিন্তু মর্গেজ ডিপেন্ড করে, কার পেমেন্ট ডিপেন্ড করে, অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। সো অ্যাট দ্য সেম টাইম ট্রাম্প যেটা বলতেছে যে ট্যারিফ দেওয়ার কথা চিন্তা করতেছে, কানাডা এবং মেক্সিকোতে 25%, চায়নাকে ট্যারিফ। সো একটা ইকোনমি সাস্টেইন করে বা গ্রো, যেমন আমেরিকান ইকোনমি ইজ more than increasing 3% per year, much better than any other developed country, because আমাদের কনজাম্পশন, আমাদের যে ভোক্তারা কন্টিনিউয়াসলি ভালো কিনতেছে, প্রোডাকশন আছে, আমরা ইনভেস্ট করতেছি। সো অল দিস কম্বিনেশন একটা ইকোনমি কিন্তু স্মুথলি যায়। এখন হঠাৎ করে আপনি কাট করতেছেন সিভিয়ারলি ফর ডিফারেন্ট সেক্টর থেকে, অ্যাট দ্য সেম টাইম আপনি ইনভেস্ট করতেছেন না। সো ইকোনমি ইজ গোনা be going to a recession. So it's going to eventually lot more people is going to pay for this. হয়তো আমরা ইমিডিয়েটলি 20,000 চাকরিকে ফায়ার করতেছি বা একটা প্রজেক্ট করতেছি, কিন্তু এটা একটা কোনো স্ট্র্যাটেজিক ওয়েতে না গেলে ইজ গোনা হার্ট দ্য ইকোনমি মোর দ্যান হেল্পিং আওয়ার ডেপ্ট সিচুয়েশন। জি, অর্থনৈতিক বিশ্লেষণটা আপনার কাছে পেলাম। আমরা একটু পরের প্রসঙ্গটাতে যেতে চাই। শেখাল মামুন, আপনার কাছে জানি সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকে বলেছেন যে তিনি ইউক্রেনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমেরিকা নেবে না, এই নিরাপত্তা দেওয়ার দায়িত্বটি ইউরোপের, এবং একই সঙ্গে বলছেন তার কাজ দুটো, তিনি দুটো কাজ করতে চান। একটা হলো ইউক্রেনের যে প্রাণহানি হচ্ছে ইউক্রেনের কিংবা রাশিয়ার সৈন্যদের, সেটা তিনি বন্ধ করতে চান এবং আমেরিকা দেওয়া অর্থ ফিরিয়ে আনতে চান। এবং এই অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া হিসেবেই শুক্রবার জেলেনস্কি ওয়াশিংটনে আসছেন। এর আগে আমরা দেখেছি ফ্রান্সের
ইমানুয়েল ম্যাক্রো এসেছেন, কিয়ার স্টারমার আসছেন, সব ইউরোপীয় নেতারা আসছেন, ট্রাম্পের সাথে বৈঠক করছেন এবং লক্ষ্য আসলে সবার একটা, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করা। এখন যে মিনারেল চুক্তিটি হতে যাচ্ছে এর মাধ্যমে আমেরিকার যুক্তি হলো, আমরা যে টাকা দিয়েছি, ধার দিয়েছি তাদেরকে, প্রায় $300 বিলিয়ন কথা বলছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বিভিন্ন এজেন্সিগুলো বলছে এটা 124 বিলিয়নের মতো। সেই টাকাটা তিনি ফেরত আনতে চান। এই মিনারেল আনার কাজটির মাধ্যমে তিনি যে টাকাটা ফেরত আনছেন, এটা কতটা আপনার কাছে মনে হয় আসলে আমেরিকার স্বার্থ সংরক্ষিত হচ্ছে, কিন্তু ইউক্রেনের জন্য এটা ন্যায্য হলো? Well, this is absolutely wrong. আপনি যদি সেই 1947 এর পরে বা 42nd এর পরে যখন মার্শাল লর আন্ডারে আমরা যখন ইউরোপকে বিল্ড করলাম, ইউরোপে মানে জার্মানি, ফ্রান্স, স্পেশালি জার্মানিকে যেভাবে হেল্প করা হয়েছে আন্ডার দ্য মার্শাল ল, উই স্পেন্ড বিলিয়ন্স অফ ডলার বিকজ আমরা চাই যে আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলো তারা নিজের পায়ে দাঁড়াক, তাদের সঙ্গে আমাদের যে বিজনেসের মাধ্যমে উইল বি বেনিফিটেড বোথ কন্টিনেন্ট, বোথ ইউরোপ অ্যান্ড আমেরিকা। সেটা হচ্ছে কিন্তু একটা ফিলসফি ছিল আমাদের ডিফেন্সের, যে একটা ফিলসফি ছিল আমরা উই গোনা ডিফেন্ড অল দ্য ডেমোক্রেটিক কান্ট্রি নো ম্যাটার হোয়াটস দ্য কস্ট। তার কারণ ইভেনচুয়ালি ইফ উই ডিফেন্ড দেম we are defending our own security and safety of the United States of America. এই ফিলসফি থেকে ট্রাম্প বেরিয়ে যাচ্ছে। এটা লাস্ট 70 বছরে যেটা দেখা গেছে, এর থেকে ট্রাম্প বেরিয়ে আসতে যাচ্ছে। দিস ইজ ভেরি ভেরি সারা পৃথিবীর লোক দেখতেছে এবং খুব আমার কাছে খুব ন্যাক্কারজনক মনে হচ্ছে যে উই ওয়েন্ট দেয়ার ফর দ্য মিনারেলস, নট ফর দ্য ডিফেন্স, নট ফর দ্য যে স্ট্র্যাটেজিক একটা পলিসি আমেরিকার, যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, Ukraine is an independent country under the United Nations Charter. It's our responsibility to defend a democratic country. এর থেকে আমরা completely বেরিয়ে আসতেছি। So শুক্রবারে যে জেলেনস্কি আসতেছে, just to sign you off, you know what, you did something for me, defended it, or you provided me the arms, I'm paying you off through my minerals. So that's not a friendship agreement. This is kind of এটাকে বলা extortion বা জোর করে kind of, if you do not do this, you know what, Russia is going to come after you and take over the whole country, but something like this indirectly থেকে বলা হচ্ছে, so you better do this. So এটা কিন্তু কোন একটা ethical way to conduct any foreign policy অথবা আমেরিকার ভ্যালুস এর এটা বাইরে যাচ্ছে বলে মনে করি আমি। অ্যাট লিস্ট এইটুকু প্রশংসা তো আপনি করবেন যে প্রেসিডেন্ট রাগ ঢাক করে কোনো কথা বলছেন না। তিনি বলছেন না যে আমি তোমাকে এই দিচ্ছি ওই দিচ্ছি, তিনি ডাইরেক্ট বলছেন যে আমি তোমাকে অর্থ দিয়েছি, আমেরিকা অর্থ দিয়েছে, এখন তুমি আমাকে মিনারেল দাও। অর্থাৎ তার জায়গাটা স্পষ্ট। তিনি কিন্তু বলছেন না যে ইউক্রেনের নিরাপত্তা তিনি দেবেন, রাগ ঢাক করছেন না। ওয়েল, আপনি যদি দেখেন ইরান কন্ট্রা বা সেই 1972 যে ওপেক যে এমবার্গো দিল আমেরিকার প্রতি, তাই না, তেলের গতি, তারপরে কিন্তু আমরা উই এস্টাবলিশমেন্ট, মিলিটারি এস্টাবলিশমেন্ট অল ওভার দ্য গালফ, রাইট? সো এটা ইজ কাইন্ড অফ ইনডাইরেক্ট। ইউ ডোন্ট হ্যাভ টু টেল দেম, হে সাউদি, হে গালফ স্টেটস, ইউ হ্যাভ টু গিভ মি অল দ্য ওয়েলথ। আমরা জানি যে আই এম হিয়ার টু ডিফেন্ড ইউর অ্যাসেট, ইউর রিসোর্সেস, ইনডাইরেক্টলি আইল বি বেনিফিটেড, তুমিও বেনিফিটেড হইবা, সারা পৃথিবী বেনিফিটেড হইবে। সো ইফ ইউ আর মাই ফ্রেন্ড, অফকোর্স ইটস এ মিউচুয়াল অ্যাগ্রিমেন্ট। এটাকে সারা পৃথিবীকে এভাবে ন্যাকেডলি দেখানোর কোনো দরকার নেই। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর গোলাম মাতবর। আপনার কাছে জানতে চাই এই বিষয়ে যদি আপনি কিছু যোগ করতে চান, পাশাপাশি আমরা ইমিগ্রেশনের ইস্যুটাতে যেতে চাই, যেটি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে নতুন করে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে আনডকুমেন্টেড যারা আছে তাদের সবাইকে একটি রেজিস্ট্রেশন করতে হবে। 14 বছরের বয়স যাদের বেশি তাদের অনলাইনে গিয়ে এটি করতে হবে। এর আগে আপনার হয়তো মনে থাকবে যে 111 এর পরও মুসলিমদেরকে এ ধরনের একটি রেজিস্ট্রেশনের আওতায় আনার কথা বলা হচ্ছিল তখন, কিন্তু তার নেতিবাচক অনেক প্রভাব দেখা গেছে। এখন বলা হচ্ছে যে গত 1 মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বলছে, আজকে সিএনএন তথ্যটি দিয়েছে, সেটা হলো 20,000 এখন পর্যন্ত অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছে। মাস ডিপোর্টেশন নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অনেক হুঙ্কার দিয়েছে, কিন্তু ওইভাবে সফল হতে পারছে না, অর্থাৎ গ্রেপ্তারের সংখ্যাটা অনেক বাড়ানো যাচ্ছে না। এখন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় গিয়ে নতুন কোনো জটিলতা হতে পারে কিনা, কোনো আশঙ্কা করছেন কিনা? আসলে তার আগে আমি একটু দুটো পয়েন্ট বলতে চাই। আসলে শেখ আল মামুন দুটো গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলেছেন, সেটা হচ্ছে একটা অ্যাকাউন্টেবিলিটি। আসলে এখানে বিশেষ করে যে এলন মাস্কের ইজ নট ইলেক্টেড, এভরিওয়ান হিয়ার ইজ অ্যাকাউন্টেবল টু সামওয়ান, and it's because of your elected, the mandate to the people. People actually elected you. So that would be really, if he does anything, like a drastic things that will incur deshke hoyto onek khoti korbe, there is no accountability.
how are you going to accountable him? Because this is a personal kind of appointment by the president. একটা কথা। আর যেটা হচ্ছে আসলে দেখুন ওরা ডিল যেটা করতে চাচ্ছে যে এখানে হচ্ছে যেটা আমি মামুনের সাথে এগ্রি করবো যে এই ডাকডোল পিঠে কিন্তু বাইলেটারাল এগ্রিমেন্ট হয় না। ইটস এ ডিসরেসপেক্ট টু ইউর পার্টনার। বাইলেটারাল বলতে দুইটা কান্ট্রির ভিতরে যে এই যে আপনার এটা হয় ডিল, এবং সেগুলো আমরা জানি যে এখানে প্রত্যেক কিন্তু উইন উইন সিচুয়েশন। বাইলেটারাল এগ্রিমেন্টে কিন্তু আপনার যে পার্টনারশিপ যেটা বলা হয় আর কি দুইটা কান্ট্রির ভিতরে, ইউ উইল বি বেনিফিটেড, আই উইল বি বেনিফিটেড, দ্যাটস দ্য ওয়ে ওয়ার্ক। এটা আপনার এইভাবে ডাকডোল পেটে হয় না। এবং সে আগেও তো আমি বলেছি বাইডেনের সময় যা করেছেন সেখানেও কিন্তু আমেরিকার ইন্টারেস্ট আছে। আমেরিকা কিন্তু ওগুলো কিছু গ্রান্ট হিসেবে দিয়েছে, কিছু লোন হিসেবে দিয়েছে, তাদেরকে যে সাহায্যটা করেছে। এবং এখানেও কিন্তু মিনারেলদের মধ্যে যেটা বলতেছে এটা আসলে হচ্ছে বিজনেস পলিসি। বিজনেসম্যানরা কিন্তু এটাই ফোকাস করে না, কিন্তু দে ডোন্ট লুক এট লেফট এন্ড রাইট। দেখুন যুক্তরাষ্ট্রে কিন্তু একটা আন্তর্জাতিক একটা ক্ষেত্রে একটা ভূমিকা আছে, যেই ভূমিকাটার জন্য আজকে যুক্তরাষ্ট্রকে সারা বিশ্ব কিন্তু আপনার সম্মান করে, এবং তারাই বলে যে গণতন্ত্রের ফেরিওয়ালা, মানবাধিকারের ফেরিওয়ালা। তো এগুলো করতে গিয়ে কিন্তু আমরা কিছুটা কিন্তু একটু রেসপন্সিবিলিটি নিতে হয়। এটা আপনি বলতে পারেন না আমরা নেটোকে কেন পাহারা দেব। হ্যাঁ, আমরা মানে কেন ফেরিওয়ালা শব্দটাই তো আসলে বাণিজ্যিক শব্দ, কারণ ফেরিওয়ালা মানে তো তিনি তো ফেরিওয়ালা কখনো ফ্রি কিছু দেন না। Exactly, they feel তিনি each other. বিক্রি করেন। That's what they are doing, but জি। I think it's a disrespect to. But at the same time, I said few minutes ago, আমি বললাম যে Zelensky এবং Ukraine have very little choice, nothing other than to go to agree. এবং ইনফ্যাক্ট এগ্রিমেন্টের পরে হয়তো জেলেনস্কি might resign, maybe they will look for someone. তো এখানে এরা যেটা বিজনেস ওয়েতে চিন্তা করছে, they are not thinking about other things. যে বিজনেস হিসেবে চিন্তা করছে যে আমার লোক যখন ওখানে কাজ করবে তখন সেখানে কেউ ব্যাডলি অ্যারাউন্ড করতে পারবে না। I don't know how far is that going to be. But the question is that whole Europe is at risk now. Think about আপনি Poland এবং think about the countries in the western ইভেন side of গ্রিনল্যান্ডের কথা যদি আমরা Russia. বলি, Greenland সম্পর্কে যেগুলো বলা হচ্ছে, so these are I do not know how much but the United Nations and all those the entities, they're all quiet. I think there are people, I don't know, people actually why afraid of. Elon Musk could be very rich person, he doesn't have that authority to talk about the way actually he's talking. Or President Trump, he got elected here, but still I think there's civility, there's some kind of the rhetoric that the people like in that position should not use actually. তো আচ্ছা, আপনার সেকেন্ড প্রশ্নটা আমি সরি একটু মামুনের দুইটা প্রশ্ন আমি একটু রিক্যাপ করতে চাচ্ছিলাম। আপনার প্রশ্নটা আমি একটু বলবেন কি? হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া হচ্ছে জি। আচ্ছা, এটা হচ্ছে আপনার নতুন কিছু না, ইউনাইটেড স্টেটসে কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া আছে। ইললিগাল যারা তাদের রেজিস্ট্রেশন কিন্তু আসলে যেটা হয় আপনার কিছুদিন আগে যেটা বললো যে তারা সবগুলোকে ডিপোর্টেশন করবে, এখানে কিন্তু অনেক সিটিজেন কো অ্যারেস্ট করেছে, নেটিভ আমেরিকান কো অ্যারেস্ট করেছে, ঢালাওভাবে যেটা হয়। তো রেজিস্ট্রেশন করতে বলেছে ইললিগাল যারা, আমার কাছে মনে হয় আমি কিন্তু টোটাল এগেইনস্ট ইললিগাল ইমিগ্রেশন, কিন্তু এট দ্য সেম টাইম আপনার কিছু তো আপনার মানব হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কিছু লোক আছে, সেগুলো তো আপনি ঢালাওভাবে সবগুলোকে ইয়াতে করতে পারেন না। তবে আমার মনে হয় দোজ ফর ইলিগাল দে শুড গো ফর রেজিস্ট্রেশন, এবং রেজিস্ট্রেশন করলে যেটা হবে কি আপনি অ্যাটলিস্ট হ্যাকল শ্যাকল বা হ্যান্ডকাফ এগুলোতে অন্তত পক্ষে রক্ষা পাবেন, এবং এটা কিন্তু তাদের জন্য ভালো, আমি মনে করি গভর্নমেন্টের জন্য ভালো। দে নিড টু নো on what ground, এবং বলেছে তাদের অ্যাড্রেস এবং তাদের রেজিস্ট্রেশন, এবং বলছে আন্ডার 14 ইয়ার্স তাদের গার্ডিয়ান দেখে রেজিস্ট্রেশন করতে বলছে চিলড্রেনদের জন্য। সো দিস ইজ নাথিং নিউ, আই থিঙ্ক দিস ইজ হোয়াট ইমিগ্রেশন অফিসিয়াল অলওয়েজ ডু। It's much better actually respectful professional way to do it. এর ইমপ্লিকেশন ওইটাই হবে আপনার ওই জেনারেলাইজেশন করলে যেটা হয়, সাম পিপল বিকাম ভিকটিম, আননেসেসারি হ্যারাসমেন্ট গুলো হয়। তো এইটার ভয়ে হয়তো অনেকে ইয়া করবে, যেমন আমরা যে বললাম যে হ্যান্ডকাপ করে শ্যাকল করে যে অন্যান্য কান্ট্রিতে ডিপোর্ট করা হলো। সো ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশন তো আছেই আপনার, কিন্তু at the same time they say that these people are very dangerous. Whenever we are taking them by aircraft, they might do something, so they have their reason, so that's what actually they are. So they are definitely human rights এর ক্ষেত্রে আপনি চিন্তা করলে আন্তর্জাতিক কিন্তু প্রভাব বা ইমপ্লিকেশন আছে। জি, শেকাল মামুন, আপনি যদি ইমিগ্রেশনের বিষয়টা নিয়ে কিছু যোগ করতে চান খুব সংক্ষেপে, তারপর আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। Look, a lot of people are here more than 15 years. তারা জানে যে আমেরিকাতে আসলে আইদার অ্যাসাইলাম করতে হবে অথবা কোনো প্রসেসের মাধ্যমে তাকে অ্যাপ্লিকেশন করতে হবে। Simply putting your name and address is putting yourself at risk. এটা সবাই কমন সেন্স, এটা সবাই বুঝে, এটাতে কোনো বেনিফিট হবে না। ইমিগ্রেশন
আইসের কোনোভাবে লোককে ট্র্যাক করতে পারবে না। এটা ভেরি ভেরি নর্মাল সিস্টেম, কেউ এখানে করবে না, এটা কোনো বেনিফিট হবে বলে মনে হয় না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা বাংলাদেশ প্রসঙ্গে কথা বলবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছি আমি এহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর এবং শেখ আল মামুন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে চাই, এই কারণে কথা বলতে চাই, বাংলাদেশে নতুন একটি ছাত্র সংগঠন হয়েছে। এই ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা জানি আগামী 28শে ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারা নতুন দল ঘোষণা করতে যাচ্ছে। তার ঠিক আগে আগে সাবেক সমন্বয়করা এই দলটি ঘোষণা করেছে এবং নতুন দল ঘোষণা আসলে বাংলাদেশের প্রেক্ষিতে যদিও নতুন কিছু নয়, গত 6 মাসে 16টা নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে বাংলাদেশে। কিন্তু ঠিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে আগে নতুন দল ঘোষণা নিয়ে যে কাণ্ডটি হলো, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দল ঘোষণা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি, হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া, বেশ কয়েকজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে এবং এটি নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। নতুন দল আসতে যাচ্ছে 28শে ফেব্রুয়ারি। এর মধ্যেই তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি দায়িত্ব নেওয়ার জন্য পদত্যাগ করেছেন। বেশ হাক ডাক দিয়েই এটি আসছে। একটা দূরত্ব তৈরি হয়েছে শিবির নেতাদের সঙ্গে। শিবিরের যারা ছাত্র শিবিরের যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে বলছেন তারা এই দলের সঙ্গে থাকছেন না। তাদের বেশ কয়েকজনের নাম আলোচনা ছিল নতুন রাজনৈতিক দলে তারা থাকবেন, যেহেতু তারা ওই সময় সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, পরিকল্পনার মধ্যে ছিলেন, অনেক কিছুতে ছিলেন। প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, আপনার কাছে জানতে চাই, নতুন দল আসছে, নতুন দল আসলে এটা সারপ্রাইজিং কিছু না যে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা করেছেন এদের আপনি দেখুন, এদের হচ্ছে এরা ম্যানিফেস্টো বলতেছে যে কোনো একটা দল করার পিছনে কিছু আপনার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা কিছু আপনার যে চেতনা থাকতে হয় এবং তারা বলতেছে 1947 সালের, 52 সালের, 62, 63, 69, তারপরে 71, 1990, 2024 সালের সংগ্রামী চেতনাকে ভিত্তি করেই তারা এই সংগঠন করেছেন। এবং এই সংগঠনের মূল উদ্দেশ্য তারা যেটা বলতেছে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বেশি রিপ্রেজেন্টেশন, আমার আলমা মেটার ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আপনার তেমন কিছু একেবারে যে অন্যায় করে ফেলতে তা না। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জানি পুরোদো সব কিছুতেই কিন্তু তারা অগ্রণী ভূমিকা পালন করে। তো তাদের যে মূল ইয়াটা ম্যানিফেস্টো হচ্ছে যে ওয়ান্ট টু রিপ্রেজেন্ট at the university and other forum, তাদের ভয়েসটা যাতে তারা রিফ্লেক্ট করতে পারে। তো এখানে দেখুন যেটা আমার মনে হয় এটা যেটা হবে, সমন্বয় যেহেতু করেছেন, আর ছাত্র শিবির সম্পর্কে যেটা বলেছেন, আসলে ছাত্র শিবির কিন্তু অত্যন্ত রেজিমেন্টেড। তারা এখানে আমার মনে হয় না এইটাতে আসবে, কারণ তাদের কিন্তু একটা ইনস্টিটিউশনাল প্রফেশনালিজম তারা অন্যভাবে করে এটা। So I don't think they are going to take part in this. সেটা আমার কাছে কোনো আশ্চর্যের ব্যাপার কিছু না। তো এখানে যেটা যে ছাত্র সংসদে যেটা করতে চাচ্ছে তারা, আমার মনে হয় যে আমরা জানি নাহিদ এবং অলরেডি রিজাইন দিয়েছেন, যে তারা দে আর থিংকিং অফ গোয়িং ফর থার্ড পার্টি, যেটা আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ছাড়া তারা নিজেদের একটা পার্টি করতে চাচ্ছে। এটা হয়তো তাদেরই আমার মনে হয় ছাত্র স্টুডেন্ট ফোরাম, আমার যেটা মনে হচ্ছে আর কি। তো এটা হতে না হতেই তো দেখুন মধুর ক্যান্টিন থেকে শুরু হয়েছে। এখানেই তো আপনার যেটা আমাদের সবসময় আমাদের বিশেষ করে আমাদের সম্প্রদায়ের ভিতর যেটা সবসময় হয় যে দেয়ার আর টু পজিশন, লাইক প্রেসিডেন্ট একটাই হয় সাধারণত, এই পজিশন নিয়ে কারাকারি কিন্তু সফল হয়। এখানেও দেখবেন আপনি অনেকগুলো সংগঠন হয়ে যায়, একটা প্রথমে বাংলাদেশ হয়, বাংলাদেশ থেকে বিভাগ হয়, বিভাগ থেকে জেলা কেন্দ্রিক হয়, তারপরে আপনার উপজেলা কেন্দ্রিক হয়, তারপরে কারণ পজিশন তো একটা প্রেসিডেন্ট থাকে, যখনই একজন হতে পারে না তখন সে কোফার এনাদার বিকল্প, তখন এইভাবেই হয়। তো এখানেও কিন্তু অনেকটা কিন্তু তাদের ভিতরে ওইটাই হয়েছে আর কি। কতটুকু তারা যেতে পারবে আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে এটা যে পলিটিক্যাল পার্টিটা করতে চাচ্ছে তাদের এই বোধহয় স্টুডেন্ট ফ্রন্টটা, এইটা আমার কাছে মনে হচ্ছে ইন্ডিকেশন, আগে এইটা বোধহয় করে দেখলো তারা, তারপরে হচ্ছে আপনার যে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি যেটা আমরা জানি সেটা তাদের ছাত্র সংগঠন হিসেবে হয়তো এই গণতান্ত্রিক ছাত্ররা কাজ করবে। কিন্তু আপনার কাছে যেটা আমি একটু জানতে চাই সেটা হলো যে আমরা এই আন্দোলনের সময় দেখেছি অনেক মাস্টার মাইন্ডের কথা বের হয়ে আসছিল, অনেক পরিকল্পনাকারীর কথা বের হয়ে আসছিল, যারা ইমপ্লিমেন্টেশন করছিল পরিকল্পনা সেখানেও বের হয়ে আসছিল। ক্রেডিট নিয়ে অনেক তর্ক আছে, কিন্তু এই আন্দোলনের সাথে ছাত্র শিবিরের একটা বড় অংশ জড়িত ছিলেন, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতারা, কেন্দ্রীয় সাবেক নেতারা জড়িত ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল কিংবা অন্যান্য কর্মসূচিতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছাত্র শিবিরকে অনেক সময় দেখা গেছে। এখন যদি ছাত্র শিবির বের হয়ে আসে,
ছাত্রদল তো আগে থেকেই তাদের ব্যাপারে আপত্তি জানাচ্ছিল নানাভাবে, বিএনপি থেকে ছাত্রদল থেকে জানানো হচ্ছিল। এই দলটা আসলে কাদের সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে? এটা আসলে মূলত তারা তো বলছে এটা হচ্ছে ছাত্র এবং সংগ্রামী জনতা, তাদেরই সাপোর্টিং, এবং তারা তো হিস্টোরিক্যাল ওই যে আপনার যে ব্যক্তিগুলো টেনেছেন যে এই চেতনা নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এবং আমার মনে হচ্ছে দেখুন এখানে তৃতীয় ধারার মতো একটা ধারা আসার চিন্তা করছে, যে স্টুডেন্ট ফ্রন্টিয়ার কি, যেটা তো আমরা জানি সবসময় ছাত্র এবং ছাত্রলীগ, ছাত্র শিবির এইভাবেই ছিল। এরা কিন্তু এখন চাচ্ছে যে এটা, এবং তারা বলছে তাদের সাপোর্ট হচ্ছে সংগ্রামী জনতা। এবং আর আপনি দেখুন যেটা 2024 সালের যেটা অভ্যুত্থান, সেখানে কিন্তু দেখুন সেখানে কিন্তু হ্যাঁ পুরোদ একটা বিরাট ভূমিকা পালন করছে, আমরা যেটা জানতে পারছি। ছাত্র শিবির বা ইভেন সমন্বয়কদের ভিতরে অনেকেই লিড পজিশনে ছাত্র শিবির। দ্যাটস এ ডিফারেন্ট কনটেক্সট, বিকজ at that time কিন্তু toppling the autocratic government, that was the main motto. So everyone went behind that. ছাত্র জনতা সবাই কিন্তু নির্বিশেষে গিয়েছেন। এখন কিন্তু তারা যে দল করতে চাচ্ছেন, এখানে কিন্তু এখানে তো ছাত্র শিবির বা জনতা বলছে না, তারা বলছে আমরা স্পিরিট, ওই স্পিরিটের উপর ভিত্তি করে কিন্তু আমরা দলটা করছি আর কি। তো এর পিছনে আমার কাছে এখনো মনে হয়, জানি না, যদি ওই যে বললাম থার্ড পার্টি যেটা করতে চাচ্ছে তাদের হয়তো সাপোর্ট থাকতে পারে। আর সিভিল সোসাইটি, সোশ্যাল সমাজ যেটা বলা হয়, এখানে কিন্তু অনেকেই আমরা জানি তারাও এটাই বলছে যে ওই যে বর্তমান যে দুটো পার্টি আছে এ দিয়ে কিছু হবে না, আমাদেরকে উই হ্যাভ টু গো ফর দ্য থার্ড পার্টি, এবং সেই গ্রুপটার হয়তো সমর্থন এখানে থাকতে পারে। সো আই থিঙ্ক বেসড অন দ্যাট দে আর ফার্স্ট স্টার্টিং উইথ দ্য স্টুডেন্ট ফ্রন্ট, এন্ড দেন আমার মনে হয় ন্যাশনাল ফ্রন্টে যাবে তারা পলিটিক্যাল পার্টি করে। এবং ন্যাশনাল ফ্রন্টের ঘোষণা 28 ফেব্রুয়ারি আমরা পেয়ে যাব, তখন আসলে বুঝে যাবে কারা নেতৃত্বে আসছেন। এখন পর্যন্ত নাহিদ এবং আক্তারের কথা শোনা যাচ্ছে আহ্বায়ক এবং সদস্য সচিব পদে। শেকাল মামুন, আপনার কাছে একটু জানতে চাই, আপনি এই নতুন দল নিয়ে যদি কিছু বলেন। একই সঙ্গে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটা হলো, প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন এই বছরের শেষের দিকে, এর আগে তার বক্তব্য ছিল এই বছরের শেষের দিকে অথবা সামনের বছরের প্রথমার্ধে নির্বাচন হবে। নির্বাচনী রোডম্যাপ তিনি রেলগাড়ির কথা বলছিলেন, কিন্তু সেনাপ্রধান এর আগে বক্তব্য রেখেছেন, তার আগে দিন আমরা দেখেছি তিনি বলছিলেন 18 মাসের কথা মনে করে দিয়েছিলেন। এরপর তিনি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে এই বছরের শেষে দিকে নির্বাচন হবে। তার মানে তো নির্বাচন নিয়ে যে সংশয়ের জায়গা, অনেকে মনে করছিলেন যে ওনারা দায়িত্বে থেকে যাবেন, বিএনপি অভিযোগ করছিলেন, কিংবা অনেকে মনে করছেন যে তারা ক্ষমতা দীর্ঘায়িত করবেন, সংস্কারের নামে অনেক তালবাহানা করবেন। প্রধান উপদেষ্টা এই বক্তব্যের পর তো সেই অস্পষ্টতা কেটে যাওয়ার কথা। Well, first of all, from my own opinions, we should welcome a different party. আপনি যদি দেখেন গত এই সপ্তাহে সানডেতে জার্মানিতে ইলেকশন হয়ে গেল, there are many parties, more than 4 or 5 parties, এবং তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বিভিন্ন, আপনার এএফডি সেই নাজির যে পার্টি সেখানে আছে, তাই না? তো আমরা এখন বাংলাদেশে যে নতুন আর একটা পার্টি হবে, বিকজ ফ্রম আওয়ার এক্সিস্টিং parties we saw that corruption is so bad in Bangladesh. It's like we are the top in list. এটা বলার অপেক্ষা রাখে না যারা আমরা যাই বাংলাদেশে আমাদের আত্মীয়স্বজন আছে। সো corruption is a cancer to society. So এটাকে যদি এলিমিনেট না করা যায়, you cannot uplift any country in society. So অবশ্যই নতুন পার্টি তারা যদি নতুন কমিটমেন্ট দেয় টু দ্য people of the Bangladesh, you know what, আমরা কোনো প্রকার corruption করবো না, we will clean everything, this country belongs to the people of the Bangladesh, it's not anybody's personal estate. So obviously this is something we should appreciate and we should encourage. But fact is how they're going to sustain, because আমরা জানি আমেরিকাতে যে কোনো পলিটিক্স করতে গেলে you need money and there is a lot of people provide $5, $10, $2, but বাংলাদেশে তো এই ধরনের কোনো সিস্টেম নাই। To sustain we need a bigger support from the big corporation. তো এটা আমরা জানি যে লাস্টে এখন যে গণঅভ্যুত্থান হলো বাংলাদেশে, we are watching right now that America provided $29 million, and through those $29 million they had a lot of campaigns, did a lot of activities. But again, to survive and sustain a country and a new organization, new party, they need resources. They not অর্থাৎ শুধু লোকবল হলেই হবে না, তাদের ক্যাম্পেইনের জন্য প্রচুর ফান্ড দরকার। Who is going to provide this fund? এটা একটা ফ্যাক্টর। যদি তারা লিমিটেড একটা ফান্ড কোনোভাবে পায় এবং তারা যদি ভালো করেন দ্য লং রান, অবশ্যই এটা বাংলাদেশের জন্য ভালো। তখন কোনো এক দল কোনো পার্টিতে পাওয়ারে না গিয়ে যদি তারা 2-3 দল মিলে ফর্ম করে গভর্নমেন্ট, তখন কিন্তু ইভেনচুয়ালি ইট উইল বিকেম মোর ট্রান্সপারেন্ট, ইট উইল বি বেটার এন্ড বেনিফিশিয়াল ফর দ্য জেনারেল পাবলিক। তো এটা কিন্তু অবশ্যই আমাদের আমরা কন্টিনিউয়াসলি বলে আসতেছি, নো দে ক্যানট ডু এনিথিং, দেয়ার ইজ গোনা বি অ্যানাদার পার্টি, দে ক্যান বি করাপ্ট।
But we need to have some kind of faith and trust to the new generation. তার কারণ আমরা দেখছি last 50 years what's happening. They ultimately rich people are becoming rich and poor people is remaining poor, and corruption is taking over the every part of the society. অবশ্যই আমি এটা encourage করব, support করব. Let's see what happen in February 28 and I wish them good luck. And আপনি সেকেন্ড যেটা বলতেছেন যে ডক্টর ইউনিস বলছে যে হ্যাঁ এই বছরের শেষেই ইলেকশন হবে। ইয়েস, আমরা জানি যে এই গভর্নমেন্ট ইজ ইন দ্য পাওয়ার and sustaining and surviving with the support of our army. আমরা জানি যে পুলিশ ইজ collapsed completely. একদম মহল্লা পর্যন্ত মানে গ্রাম পর্যায়ে কিন্তু পুলিশরা they gave up, they don't save the regular people. ইভেন গ্রামেও আর্মিরা গিয়ে লুটপাট হচ্ছে, সেগুলোকে ডিফেন্ড করতে হচ্ছে আর্মিরা। সো দিস ইজ ভেরি আনফর্চুনেট। সো অবশ্যই সুনার দ্য সিভিল গভর্নমেন্ট কাম টু পাওয়ার, এমপিরা আসুক, তখন দে উইল টেক কেয়ার দেয়ার ওন এরিয়া, সেভ দ্য পিপল অ্যান্ড এভরিথিং। সো অবশ্যই যত তাড়াতাড়ি গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট পাওয়ারে আসুক, পিপল উইল বি বেটার অফ, আমার বিশ্বাস। প্রফেসর ডক্টর গোলাম আপনি কিছু? আমি একটু বলতে চাচ্ছি যে এটা আসলে শেখ আল মামুন আবারও একটা সুন্দর প্রশ্ন তুলে ধরেছেন, যে পয়েন্ট তুলে ধরেছেন, হচ্ছে ফান্ডিং। যে কোনো একটা পলিটিক্যাল পার্টি কিন্তু আসলে ফান্ডিং ছাড়া খুব ডিফিকাল্ট। লাইক ওয়ার্কার বলেন বা তাদের যে বিভিন্ন যে প্ল্যাটফর্ম বা বিভিন্ন ইভেন্ট গুলো করতে হয় আর কি। আমি বলবো যে থার্ড পার্টি যদি কেউ করতে চায়, দে শুড ফলো অ্যাকচুয়ালি হোয়াট বারাক ওবামা ইনিশিয়ালি স্টার্টেড। তারা যদি পাবলিকের কাছে যায়, কেউ 5 টাকা 10 টাকা করেও দ্যাট উইল বি বিগ পাওয়ার। এবং শুধু টাকাটা পাওয়া না, কিন্তু বাই ইনটু ইট, অর্থাৎ তাদের প্রতি যে সাপোর্টটা আর কি। সো ইনিশিয়ালি যেহেতু এটা নতুন হবে, এইভাবেই বোধহয় ফান্ডিং এর তাদের যাওয়া উচিত। আরেকটা যেটা বলেছেন যে আপনি ইলেকশনের ব্যাপারে, দেখুন এটা কিন্তু একটা যে ইন্টারিম গভর্নমেন্টের আমরা জানি এখন তাদের অনেক কিছু দুর্বলতা আছে, এবং অনেকদিন কিন্তু এরা কিন্তু লাস্ট করতে পারে না ইন্টারিম গভর্নমেন্ট। বিশেষ করে মেইনলি বাংলাদেশের যে সমস্যাটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। মানুষ কিন্তু এটাই সবচেয়ে বেশি দেখে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন বলছে যে রাস্তায় হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, মসজিদে আপনার মাইক দিয়ে অ্যানাউন্স করা হচ্ছে। তো এইগুলো আসলে যেটা প্রবলেমটা হচ্ছে, গত 16 বছর যেটা হয়েছে পুলিশের ভূমিকাটা। আর আর্মিকে ইউ ডোন্ট ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ব্রিং দেম in the like the common street. And that's what army should not do. Army behind that থেকে যে সাপোর্টটা দিচ্ছে, that is the most important thing. They cannot actually enforce the things like law order situation. এখানে পুলিশের ভূমিকাটা, কিন্তু পুলিশের যে আসলে বেশ করে পলিটিক্যালাইজেশন যেটা হয়েছে এখন, they are running short of the people in the police station, এবং তাদের যে জনগণের সাপোর্ট সেটাও কিন্তু গ্যালভানাইজ করা যাচ্ছে না। কারণ পুলিশ ফোর্সের কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আগের পলিটিক্যাল পার্টি মোরাল জায়গাটা আসলে নেই, নৈতিক জায়গাটা নেই, একটা তাদের প্রতি একটা লয়ালটি আছে। সো এইভাবে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এখন সবচেয়ে বড় যেটা রিস্ক আসবে এইটাই। তারা এটা যদি ব্যর্থ হয়, জনগণের সাপোর্টও কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার উঠে যেতে শুরু করবে। এখন অলরেডি কিন্তু ইন্টারিম গভর্নমেন্টটা নিয়ে এটাই কিন্তু আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তো আমার মনে হয় যত তাড়াতাড়ি ইলেকশন, আলটিমেটলি যেটা বলেছেন ডক্টর ইউনুস, at the end of this year, ultimately বোধ হয় এইটাই তাদের করতে হবে। তো যার ফলে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। দর্শক যারা দেখছিলেন, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীকাল একই সময়ে অর্থাৎ রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।